ভয় কাজ করতেছিল। যদি সেকেন্ড টাইমও না হয় তাহলে স্বপ্ন মনে হয় এবারও ছোঁয়া হবে না। ১ম বার আমি সব পড়ার চেষ্টা করতেছিলাম। ১ম বার তো আমি সেইম যারা সব ফার্স্ট টাইমাররা যে ভুল করে জিং এরও কোনো দায়ভার নাই, আমারও কোনো এই বিষয়ে কোনো জোর নাই। তো কিন্তু ভাই আপনাকে অনেকবার জিজ্ঞাসা করেছি। আপনি একটাই কথা বলছেন, আসবে, আসবে, আসবে। রেজাল্টের দিন আমার মা-বাবার চোখের পানি প্লাস হচ্ছে হাসিটা যে দেখছি আমি। ফার্স্ট টাইমে অনেক জায়গায় ভার্সিটি বলেন সব জায়গায় এক্সাম দিছি। তো আমি জানি যে মেডিকেলের এক্সাম এর ইংলিশটা সবচেয়ে বেশি সহজ হয়। মাস্টার বই ফুল তো সলভ করতে পারি না। আমি তো মিডিওকার স্টুডেন্ট। আমি এত টপ লেভেল স্টুডেন্ট না। বই পড়লে এক্সট্রা রাইটার আমার মনে হয় না পড়া লাগে। আসসালামু আলাইকুম। আজকে আমরা শুনতে যাচ্ছি একজন সেকেন্ড টাইমারের যুদ্ধ। পরিচয়টা দাও, তুমি কোন মেডিকেল সায়েন্স পেয়েছো? আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌসী ঐশী। আমি ২৪-২৫ শিক্ষাবর্ষে একজন সেকেন্ড টাইমার হিসেবে দিনাজপুর মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছি। এই যে ফার্স্ট টাইম যে চান্স পাওয়া নাই, সেকেন্ড টাইম যে আল্লাহ যে তোমার এত বড় একটা স্বপ্ন পূরণ করছে, ডাক্তার হওয়ার যে একটা সুযোগ করে দিয়েছে, তো তোমার কাছে কেমন লাগতেছে? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। মানে বিশ্বাস করার মতো না। যেহেতু ফার্স্ট টাইমে হয় নাই সেহেতু এটার ভিতর মানে একটা ভয় কাজ করতেছিল। যদি সেকেন্ড টাইমও না হয় তাহলে স্বপ্ন মনে হয় এবারও ছোঁয়া হবে না। আল্লাহ তাআলার অশেষ রহমতে এই স্বপ্নটা এবার পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক তো ভাল আমরা লাগতেছে। জানতে চাচ্ছি যে আসলে তোমার এই যে সেকেন্ড টাইমারে আসলে তোমার পড়ার ধরনটা কিরকম ছিল? বিশেষ করে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ কি আর পড়ছিলা? প্রত্যেকটা বিষয় যদি একটু বলতা, মানে কোন বিষয় কি আর পড়ছিলা তাহলে একটু মানে ভালো হতো আরকি। আ ১ম বার একটু কিছু মিস্টেকের কথা বলি যেটা সেকেন্ড টাইমে কারেকশন করেছিলাম। তো জি, ১ম অবশ্যই বারে সেটা আমি দরকার। কারণ ১ম বার যেগুলো মিস্টেক করতো যাতে বাকিরা শুনে এই ভুলগুলা থেকে বিরত থাকতে পারে। তো শোনো, বলো। ১ম বার আমি সব পড়ার চেষ্টা করতেছিলাম। যেহেতু ১ম জানতাম না এত বেশি কিছু। কোচিং এ যাইতাম তো বড়, বড় কোচিং সেন্টার তো এত রেসপনসিবিলিটি নিত না। ওরা জাস্ট ওদের কাজ হচ্ছে পড়ায় দেওয়া। তো ওই হিসাবে কোনটা ইম্পোর্টেন্ট, কোন টপিক গুলা মানে বেশি, বেশি দরকার। মেডিকেলে তো টপিক বা এরিয়া মার্কিং খুবই ইম্পোর্টেন্ট। তো ওগুলো তো কিছুই জানতাম না। তো আর অনুশীলনের যে গুরুত্ব এটা তো মানে ১ম বার পরীক্ষা দিয়ে আসার পরে আমি বুঝতে পারছি। তো ঐটার জন্য মনে করেন যে ১ম বার আমার চান্স সত্যিই মিস হয়। কারণ হচ্ছে আমি জানতাম না। তখন তো হচ্ছে কবির স্যারের অনুশীলনী, তপন স্যারের অনুশীলনী খুব ভালোভাবেই আসছিল। তো পরীক্ষা দিয়ে আসার পরে আমি জানতে পারি যে ওগুলা অনুশীলনী কোয়েশ্চেন ছিল। ওগুলা আমি ১ম বার একদমই করি নাই বলতে গেলে। একদম শুধু মেইন বই পড়ছি। আর সেকেন্ড টাইমে যে কাজটা করছি যে আমি মেইন আ বই যেহেতু আমার ১ম বারে খুব ভালো করে পড়া ছিল, দাগানো লাইন প্লাস হচ্ছে বই আয়ত্ত ছিল সবচেয়ে বেশি। যার কারণে আমি অনুশীলনীতে গুরুত্ব দিয়েছিলাম সেকেন্ড টাইমে সবচেয়ে বেশি। তো এই স্ট্র্যাটেজিটাই ফলো করছি। আমরা বায়োলজির দেখি ক্ষেত্রেও যে সেইম। মানে যারা আসলে প্রস্তুতি নেয়, প্রস্তুতি নেওয়ার সময় যেহেতু মানে কোচিং এর যে এক্সামটা, কোচিং এক্সামে কি হয়, আমাদের যে মেন বই দাগানো লাইন কিংবা আমাদের যে এক্সট্রা বইগুলা সেখান থেকে কোশ্চেন বেশি দেয় এবং অনুশীলনী থেকে কম দেয়। তো যার কারণে পোলাপান কি করে, মানে অনুশীলনীর মধ্যে একটু কম জোর দেয়, ওই যে দাগানো লাইন বা যেগুলো এক্সট্রা বই সেগুলোতে বেশি জোর দিয়ে ফেলে, যার কারণে হচ্ছে অনুশীলনগুলো মানে মানে পড়া হয় না। লাস্ট পর্যন্ত দেখা যায় কি পরীক্ষার আগে তোমার অনুশীলনগুলো মানে একবার রিভিশন হয় না, যার কারণে হচ্ছে চান্সটা মিস হয়। তো এখন জি ভাইয়া। আসলে কি অনুশীলন পড়াটা আগে আসলে জরুরি? জি ভাইয়া, অনুশীলন তো অবশ্যই জরুরি। আমি তো এইবারও অনেকে অনেক প্ল্যাটফর্ম ভয় দেখাইতেছিল যে অনুশীলনী আসবে না, সরকার চেঞ্জ হইছে। আমি কিন্তু ভাই আপনাকে অনেকবার জিজ্ঞাসা করেছি। আপনি একটাই কথা বলছেন, আসবে, আসবে, আসবে। কোয়েশ্চেন ব্যাংক আর অনুশীলনী ছাড়া আবেগ কোথা থেকে? এখান থেকে আসবে। তো ভাই অনেক মানে মিসগাইড আমি নিজেও সেকেন্ড টাইম এর অনেকবার মিসগাইড হইছি। সত্যি কথা যেটা। অনেক ভয়ও পাইছি। তারপরেও আমি এটাকেই ধরে রাখছি। যে না এটাই আসবে। আপনার কথা বেশিরভাগ আপনার কথাই বেশি। আপনার প্রত্যেকটা ভিডিও মানে এটাই বলছেন যে, "বাবা-মার মুখে কি হাসি দেখতে চাও না বাবা-মাকে?" ওই জিনিসটা মানে তোমার হাতে অস্ত্র কি? এই ৩ টা ৪ টা জিনিসই তো ভাইয়া। যে দাগানো লাইন, তারপর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকের টপিক গুলা, কোয়েশ্চেন ব্যাংক আর অনুশীলনী। এইটাই আমি রাখছি। মানে আমার সেকেন্ড টাইম এর মেইন অস্ত্র বা ভরসা যেটা ছিল এটাই। আমি এটাকে স্ট্রং পয়েন্ট বানাইছি যার কারণে আজকে এতটুকু আরকি ভাইয়া। আর এই যে বায়োলজির ক্ষেত্রে আমাদের এক্সট্রা রাইটারের বইয়ের চেয়ে আমাদের যে মেন বইটা, বিশেষ করে আমাদের আবুল হাসান স্যারের বই এবং আজমল স্যারের বই, এক্সট্রা রাইটারের বইয়ের চেয়ে এই ২ টা মেন বইয়ের গুরুত্বটা কেমন? ভাইয়া মেইন বই পড়লে এক্সট্রা রাইটার আমার মনে হয় না পড়া লাগে বলে। কারণ হচ্ছে মেইন বই দিয়ে আমি ফার্স্ট টাইমেও কিন্তু এক্সট্রা রাইটার পড়ি নাই। তারপর আমি কিন্তু লং ওয়েস্টার্ন মানে কোয়েশ্চেন এর যে অপশন গুলা ছিল, ওগুলা মোটামুটি পারছি। কারণ বেসিক মানে যদি আবুল হাসান স্যারের বই আর আজমল স্যারের বই ভালোভাবে পড়া থাকে, তাইলে কিন্তু ভাই অপশন গুলা ওই লাইন গুলা ঠিক থাকে। যে আমাদের যে বেসিক ওই বইয়ের মেইন বইয়ের যে বেসিক ওগুলা দিয়েও পারা যায়। এই বছর তো আর বলব না ভাইয়া। এই অনুশীলনী বায়োলজিতে অনুশীলনী যদি বলি আদার্স রাইটার এ অনুশীলনী ছিল আর মেইন বই থেকে ছিল।
তো মেইন বই পড়লে আর একটা স্টুডেন্টের পক্ষে এডমিশন টাইমে এক্সট্রা রাইটার পড়লে আমার মনে হয় যে বেশি ওভারলোড হয়ে যায়। যদি না সে টপ স্টুডেন্ট হয়, মিডিওকার স্টুডেন্ট হয়। আমি তো মিডিওকার স্টুডেন্ট, আমি এত টপ লেভেলের স্টুডেন্ট না। যার কারণে আমি মেইন বইটাকে আমার একদম মানে খুব ভালো মতো পড়ছি, যেটাকে বলে আরকি। তো আমরা এখন জানতে যাচ্ছি যে জিক ইংলিশ। আমাদের জিক ইংলিশে কিন্তু বিশাল একটা মার্কস, 25 মার্কস। অনেকে কি করে মানে জিক ইংলিশটা পড়ে না, পরীক্ষার এই যে 1 মাস আগে বা 2 মাস আগে হচ্ছে পড়া শুরু করে। এখন আসলে যখনই শুরু করুক জিক ইংলিশের আসল পড়ার ধরনটা কিরকম? জিক ইংলিশ আসলে কি করতে হবে? যেকোনো একটা বই খুলে, যেমন ইংলিশের জন্য কি করে সবাই এফেক্ট বা মাস্টার যে বইটা আছে একদম ফুল A to Z কমপ্লিট করার চেষ্টা করে। আসলে এই যে ফুল কমপ্লিট করার চেয়ে বেসিকটা ক্লিয়ার করে এরপর কোয়েশ্চেন সলভ করা জরুরি, নাকি আসলে এই যে গদ বাঁধা কোয়েশ্চেন সলভ করাটা জরুরি? আমি বলি যে ১ম বার তো আমি সেম যারা সব ফার্স্ট টাইমাররা যে ভুল করে জিকে ইংলিশে তেমন কোনো গুরুত্ব নাই। ২৫ মার্ক কোথায় আছে কি না আছে, কোচিং এরও কোনো দায়ভার নাই। আমারও কোনো এই বিষয়ে কোনো জোর নাই। তো যার কারণে পরীক্ষার ১ মাস আগে আমার মনে হইলো যে না, আমি জিকে ইংলিশ একদম দুর্বল, পারতেছি না। আমার কোচিং এর নাম্বার এজন্য উঠতো না। বেশিরভাগ 60 এর ঘরেই নাম্বার থাকতো। যার কারণে আমি জিকে ইংলিশ পারতাম না যেহেতু। আর সেকেন্ড টাইমে আমি শুরুতেই প্রথমত হচ্ছে জিকে ইংলিশ নিয়ে বসছি। যে আমার জিকে ইংলিশে গ্যাপ টপিক গুলা বার করছি। কি, কি টপিক। তো ওইখান থেকে শুরু করছি। আর ইংলিশের ক্ষেত্রে বলব যে আগে বেসিক অবশ্যই লাগবে। না হলে কোয়েশ্চেন সলভ মানে কোয়েশ্চেন তো এক প্রকার মুখস্থ হয়ে যাবে যদি আমি কোয়েশ্চেন সলভ করতে বসি বেসিক না জেনে। তো বেসিক অবশ্যই লাগবে। প্রথমত রুলস গুলা বা এই জিনিসগুলা যে টপিকটা পড়তেছি ওই টপিকের আন্ডারে কি, কি আছে রুলস গুলা মোটামুটি জেনে তারপর কোয়েশ্চেন সলভ করতে বসলে এখানে ১০০ না ১৫০ বা ২০০ এর উপরে কোয়েশ্চেন সলভ করা যাবে ১ ঘন্টায় বা ২ ঘন্টায় বসে। যদি আমি ইংলিশে ভালো করে বেসিক গুলো বা রুলস গুলা জানি। তো এই কথাই মানে আমি এভাবেই সলভ করছি। মাস্টার বই ফুল তো সলভ করতে পারি না, ফুল সলভ করা সম্ভব না। যতটুকু যে টপিক গুলো মেডিকেলের কিন্তু ইংলিশ কোয়েশ্চেন বলেন বা জিকে ওইগুলো কিন্তু টপিক মানে যে টপিক থেকে বিগত ১০-১৫ বছর আসে ওই টপিক গুলাই আসে। তো ওই টপিক গুলাই যদি আমি মানে বেসিকটা ক্লিয়ার করে যদি আমি সলভ করে ফেলি তাইলে কিন্তু কভার হয়ে যায়। এরকমই তো হইছে। ইংলিশ কোয়েশ্চেন কিন্তু আমি যেহেতু ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার সেহেতু ফার্স্ট টাইমে অনেক জায়গায় ভার্সিটি বলেন সব জায়গায় এক্সাম দিছি। তো আমি জানি যে মেডিকেলের এক্সাম এর ইংলিশটা সবচেয়ে বেশি সহজ হয়। সবচেয়ে বেশি সহজ হয়। যার কারণে মনে হয় যে এত ভালো যে বেসিক লাগবে এমনও না। মোটামুটি জানলেই হয়ে যাচ্ছে কাজ। আর এই যে মানে আমাদের যে মেডিকেল প্রস্তুতি, এখানে ক্ষেত্রে মেডিকেল, ডেন্টাল এবং বিসিএস এর প্রশ্ন সলভ করা আসলে মানে কেমন গুরুত্বপূর্ণ? জিক ইংলিশের ক্ষেত্রে বিশেষ করে। জি ভাইয়া, মানে বিসিএস কোয়েশ্চেন তো খুবই মারাত্মক ইম্পোর্টেন্ট। মানে এখান থেকে গত বছর তো আমি দেখলাম যে মোস্ট অফ দ্যা কোয়েশ্চেন তুলে দিছে। তো এই বছর হ্যাঁ, আর ওই জায়গাগুলো সলভ করলে কি হয়ে যায় যে মানে মানে এরিয়া বা ওই যে কি বলে টপিক গুলো কমন পড়ে যায়। সেম না আসুক কিন্তু কাছাকাছি চলে আসে। মানে এরকমই চলে আসে। মানে কোয়েশ্চেন প্যাটার্নটা এরকম হয়। মানে বিগত বছর ইংলিশের মেডিকেল ডেন্টাল কোয়েশ্চেন গুলো সলভ করলে। আর তুমি যে সেকেন্ড টাইম যে প্রস্তুতি নিয়েছিলা, এক্ষেত্রে আসলে ভাইয়া যে গাইডলাইন গুলো দিতাম, আসলে কি এগুলো কি তুমি আসলে হেল্পফুল ছিল গাইডলাইন গুলা? বা আসলে গাইডলাইন গুলো এমন তোমাকে কিভাবে মোটিভেট করছিল? ভাই এমনও হইছে আপনার ভিডিওগুলো আমি অনেক ২-৩ বার করে দিছি। কারণ আপনার ভিডিওগুলো দেখলে মনে হতো না। মানে আমার মতো নরমাল স্টুডেন্ট গুলা মনে হয় এতটা টপ না, মোটামুটি মানে এটা দিলে হয়তোবা প্রিপারেশন 100% ও 80% হয়ে যেত। মানে ভাল লাগতো যে আমার সাহস পাইতাম একজন সেকেন্ড টাইমার হিসেবে আমি আমার মানে সাহস পাইতাম আরকি এই আরকি। আসলে তারপর যে আপনি তো প্রতিদিন একজন সেকেন্ড টাইমে পার্সোনাল চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে গাইডলাইন। এখন এই গাইডলাইনের মধ্যে যদি তোমার দুর্বলতা থাকে বা এই গাইডলাইন যদি সঠিক গাইডলাইন না হয়, যে যেমন বেশিরভাগ জায়গা বলে কি অনুশীলনী প্রশ্ন আসবে না, সরকার চেঞ্জ হইছে, এন তেন আরো অনেক কিছু। অনুশীলনী প্রশ্ন যাতে না পড়ে সেরকম একটা মানে মানে সবার মুখে কি অনুশীলনী প্রশ্ন আসবে না, তাহলে কেন আর পড়বো? সরকার তো চেঞ্জ হয়ে গেছে। সবকিছু চেঞ্জ, তাহলে তো অনুশীলনী প্রশ্ন আসবে না। কিন্তু ভাইয়া কিন্তু একবারও বলে নাই যে অনুশীলনী প্রশ্ন আসবে না। সবসময় বলতে হবে যে অনুশীলনী প্রশ্ন পড়ো, আসুক বা না আসুক পড়তে হবে। হয়তোবা যদি আসে অনেক বেশি আসবে, আর যদি নাও আসে তোর কম হলে আসবে। মিনিমাম যেখানে আমাদের প্রত্যেকবার ৪৫ থেকে ৫০টা এমসিকিউ আসে, যদি আমার নাম আসে মিনিমাম আমার ৩৫টা ৩০টা কোশ্চেন তো আসবে। তাহলে আমি কেন এই জিনিসগুলো পড়বো না? জি ভাইয়া, এটা তো আপনি সবসময় বলছেন। আপনার ইন্সপিরেশন ও ছিল এটা বলতে গেলে। তারপর আপনি পোল গুলা যে দিতেন, তো ওইখানে যে পোল গুলা দিতেন মানে আমি তো সবসময় দিতাম যে আপনার কোয়েশ্চেন গুলা মিক্স আপ কোয়েশ্চেন ছিল। অনুশীলনী কোয়েশ্চেন থাকবে, আদার্স রাইটের অনুশীলনী কোয়েশ্চেন থাকবে, প্রশ্ন ব্যাংকেরও প্রশ্ন থাকবে, বইয়ের দাগানো লাইন থেকে প্রশ্ন থাকবে। মানে কোথা থেকে যাবা? সব জায়গা থেকে আপনি দিতেন প্রশ্ন। মানে একটা না পড়লে এখানে আটকাবাই।
যেকোনো একটা আমি দেখছিলাম লাস্টে ইংলিশ যখন আপনার পোলগুলো দিতেন তখন আমি বিসিএস কোশ্চেন একটু কম সলভ করছিলাম। আমি মাস্টার বই পড়ার চেষ্টা করতেছিলাম। তো ওইটা শেষ করতে আমার অনেক লেট হয়ে গেছিল। যার কারণে বিসিএস কোশ্চেন আমি অনেক কম সলভ করছি। মানে ইংলিশের ক্ষেত্রে। তারপর আপনার মানে পোলগুলোর মধ্যে এত পারতাম না। তখন আমি বুঝলাম আচ্ছা, আচ্ছা আমার মনে হয় বিসিএস কোয়েশ্চেন ইংলিশে আমার এই যে দুর্বলতা আছে জাস্ট আমি একটু টুকে নিয়ে বিসিএস কোয়েশ্চেন পরে পড়া শুরু করছি আমি ভালো করে আরকি। তো প্রত্যেকটা বুঝা যেত যে আমি কোথায় ঘাটতি আছে আমার পড়ালেখা ওইটা আপনার পোলগুলার মধ্যে বা ওগুলো দেখলে বুঝা যেত। এখানে আমার ঘাটতি আছে। হচ্ছে কি যারা সামনে সেকেন্ড টাইম মানে হিসেবে এক্সাম দিবে বা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে মেডিকেলের ডাক্তারের যে স্বপ্নটা, তো তুমি তাদেরকে কি অ্যাডভাইস দিবা বা কি পরামর্শ থাকবে? তুমি শর্ট করে একদম শর্ট ভাবে 5টা পয়েন্টে বলবা যে আসলে কি কি জিনিস অবলম্বন করতে হবে যদি সেকেন্ড টাইমে মেডিকেলের চান্স পেতে চাই। প্রথমত আমি বলব যে এখন তো মেডিকেল এক্সাম শেষ। যেকোনো একটা জায়গায় ভার্সিটি হোক আর ডেন্টাল হোক যেকোনো একটা জায়গায় সিট কনফার্ম করা যার কারণে তার ভয় লাগবে না। তার নিজের মানে একটা স্ট্রং থাকবে। দ্বিতীয়ত বলব যে অনুশীলনী কোয়েশ্চেন গুলা মাস্ট বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আসুক না আসুক যাই হয়ে যাক না কেন অনুশীলনী কোয়েশ্চেন লাগবেই মাস্ট। আর থার্ড বলবো যে জিকে ইংলিশ এই বিষয়টাতে অনেকেই গুরুত্ব দেয় না একদমই ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমেও অনেকে দেয় না আর এই জিনিসটা কেন মানুষ মানে যায় না আমি জানি না 25 মার্ক কিন্তু হিউজ পুশ দেয় মেডিকেল ভর্তি পরীক্ষা না দিলে মানে বুঝাই যায় না যে আসলে এই জিনিসটা কতটুকু গুরুত্বপূর্ণ আর হচ্ছে ফোর্থ বলবো যে বেশি বেশি এক্সাম দাও আমি তো প্রচন্ড এক্সাম যে লাস্টের 1 মাস আমার পড়তেই ভালো লাগতো না এত পড়ছি কি সেকেন্ড টাইম আর হিসাবে তো মানে পড়তে পড়তে ফার্স্ট টাইমে পড়ছি সেকেন্ড টাইম তো আমি এক্সাম দিতাম পোল সলভ করতাম তো খুবই এক্সাম দিতেই হবে আর লাস্ট 5 নাম্বার বলবো যে ধৈর্যটা ধরে রাখতে হবে একটা বছর অনেক কিছু হয় মানসিক ভাবে সব দিক থেকে অনেক প্রেসার আসে তো মানসিক ভাবে স্ট্রং থাকাটা খুবই জরুরি লাস্টে অনেক অনেক সেকেন্ডে ভালো পড়াশোনা করে কিন্তু লাস্টে এসে আর টিকে থাকতে পারে না তো এই জিনিসটাই বলবো মনোবল ধৈর্য এবং হচ্ছে তাওয়াক্কুল রাখা আল্লাহর উপরে ইনশাআল্লাহ ভালো কিছু হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি মানে প্রত্যেকটা ব্যাচে কিন্তু অনেক স্টুডেন্ট থাকে কিন্তু এর মধ্যে কিছু স্পেশাল স্টুডেন্ট থাকে যারা হচ্ছে কি প্রত্যেকটা এক্সাম ভালো করে। তো আলহামদুলিল্লাহ আমি দেখছিলাম কি আমাদের যে এক্সাম গুলা প্রত্যেকটা লিস্টের মধ্যে হয় ফার্স্ট নয় সেকেন্ড বা থার্ড এরকম মানে পজিশন তোমার থাকতো। তবে আশা করছিলাম হয়তো বা আর একটু ভালো মেডিকেল আসবে কিন্তু যাই হোক আল্লাহ কপালে যেটা রাখছে সেটা আসছে আলহামদুলিল্লাহ। সেকেন্ড টাইম যে আসলে ডাক্তার হওয়ার যে স্বপ্নটা এটা যে পূরণ হচ্ছে এটাই সবচেয়ে বড় কথা। জি ভাইয়া এটাই এই যে ডাক্তার যে হয়েছে সেকেন্ড টাইম অনেক যুদ্ধ করে এই যে একটা বছর টাইম নষ্ট করে যে ডাক্তার হয়েছে এর চেয়ে বড় চা পাও কি আর আছে তোমার? এর এর চেয়ে চেয়ে আর বড় বড় জিনিস কি কিছু আমার এর চেয়ে বড় জিনিস কি হতে পারে? ওই দিন জি না ভাই ওইদিন যে আমার মা বাবার রেজাল্টের দিন আমার মা বাবার চোখের পানি প্লাস হচ্ছে হাসিটা যে দেখছি আমি ওইটা হচ্ছে আমার মূল্যবান কিছু আমি ভার্সিটিতে ভালো ভার্সিটি টপ ভার্সিটিতে চান্স পাওয়ার পর আমি এতটুকু খুশি দেখি না যতটুকু না খুশি সেকেন্ড টাইম মেডিকেলে চান্স পাওয়ার পর আমার মা বাবার আমার জীবনের সফলতা অতটুকুই আমার মা বাবাকে সর্বোচ্চটুকু দিতে পারছি আমার আর জীবনে কিচ্ছু চাই না আল্লাহ তাআলা আমাকে এত বড় সুযোগ দিছে আমার মা বাবাকে খুশি করার এটার থেকে আর বড় ভিডিওটা দেখবা সেকেন্ড টাইমাররা বিশেষ করে তাদের পর্যন্ত অনুরোধ থাকবে যে ঐশী যে কথাগুলো বলেছে যদি এই কথাগুলো প্রত্যেকটা স্টেপে ফলো করতে পারো ইনশাল্লাহ তোমরা ঐশীর মতো সেকেন্ড টাইম ইনশাল্লাহ মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে সফল হবা। আমাদের ফ্রি মেডিকেল ও সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ এবছর আমাদের ব্যাচ থেকে অনেক অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে আর আমাদের এই ব্যাচে ক্লাসগুলো অনেক অনেক বেশি ইউনিক একদম ভিন্ন রকম কারণ আমরা ক্লাসে পড়া ক্লাসে গুছিয়ে দিই এবং তোমাকে ক্লাসের মধ্যে পড়াগুলো মুখস্থ করে দিই ইনশাআল্লাহ। আর আমাদের এই ব্যাচে তুমি কি কি পাচ্ছ আমাদের এই ব্যাচে আমরা একদম তোমাকে প্রত্যেকটা ক্লাস একদম মেন বই থেকে নেওয়া হবে মেন বই দৌড়ে দৌড়ে ক্লাস করা হবে এবং মেন বই লাইন বা লাইন পড়ানো হবে অর্থাৎ মেডিকেল এক্সামে যেখান থেকে সরাসরি গেলে ইনশাআল্লাহ তুমি ক্লাসগুলো থেকে কম পাবে ইনশাআল্লাহ। আর আমাদের এই ব্যাচে কিন্তু আমরা 19 এমসিকিউ প্রত্যেকটা রাইটারে 19 এমসিকিউ সলভ করে দিয়ে থাকি কারণ মেডিকেল এক্সামে মেডিকেলে চান্স পেতে হলে বা মেডিকেল এক্সাম ভালো করতে হলে 19 এমসিকিউ সলভের কোনো বিকল্প নেই যার কারণে হচ্ছে আমরা একদম প্রত্যেকটা রাইটারের বইয়ে 19 এমসিকিউ একদম দৌড়ে দৌড়ে সলভ করে দিই এবং এক্সট্রা রাইটারের বই থেকে যতটুকু ইনপুট তোমাকে মুখস্থ করতে হবে ঠিক ততটুকু ইনপুট আমরা ক্লাসের মধ্যে গুছিয়ে দিয়ে থাকি যাতে তোমার এক্সট্রা রাইটার ইনপুট নিয়ে একদম কোনো কষ্ট না করতে হয়। এছাড়া মেডিকেল এক্সামে তুমি যদি ভালো পড়তে চাও একদম টপ মেডিকেলে পড়তে চাও তাহলে জিকে ইংলিশে কিন্তু একটু আলাদা জোর দেওয়া লাগে অন্যান্য প্ল্যাটফর্মে দেখা যায় কি তোমার জিকে ইংলিশে কয়েকটা ক্লাস নিয়ে শেষ করে দেয় কিন্তু আমরা জিকে ইংলিশের উপর জোর দেওয়ার কারণে আমরা জিকে ইংলিশ যতগুলো ক্লাস লাগবে ঠিক ততগুলো ক্লাস দেওয়া হয় একদম জিকে ইংলিশ দৌড়ে দৌড়ে পড়ানো হয় প্রিভিয়াস ইয়ারে মেডিকেল ডেন্টাল বিসিএস এর কোশ্চেন সলভ করে দেওয়া হয়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা ইংলিশে কোনো রুলস মুখস্থ করে না একদম ইংলিশ তোমাকে হচ্ছে ট্রিক্স এর মাধ্যমে প্রত্যেক কিছু সলভ করে দিই যা তুমি দেখা মাত্র বলতে পারো যে ভাইয়া এটা ট্রান্সলেট হবে এটা ট্রান্সলেট হবে কথা বুঝতে পারছো কিনা। এছাড়া মেডিকেল এক্সামে চান্স পেতে হলে তোমার
যে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, তোমাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। যার কারণে আমরা আমাদের এই ব্যাচ থাকছে তোমার ডেইলি এক্সাম, মান্থলি এক্সাম, প্র্যাকটিস এক্সাম, মেগা এক্সাম, উইকলি এক্সাম, অর্থাৎ এক্সামের এক্সাম, যাতে তুমি এক্সাম মাধ্যমে একদম মেডিকেলে যে পরীক্ষা দিবা তার জন্য দক্ষ হয়ে উঠো। কথা বুঝতে পারছো কিনা ভাইয়া? এত এত টিচার, এছাড়া আমাদের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে আমাদের এই ব্যাপারে থাকছে গাইডলাইন। তোমার যে কোনো সমস্যায় ভাইয়ের সাথে সরাসরি 24 ঘন্টা তুমি একটা সাপোর্ট পাবা। তোমার যেখানে সমস্যা ভাই আমি এটা পার্সোনালি সলভ করে দিই, তোমাকে ভাইয়া নিজে সলভ করে দিব। তোমার যেখানে সমস্যা সেখানে আমরা নিজে সলভ করে দিচ্ছি। এছাড়া থাকছে তোমার 24 ঘন্টা গাইডলাইন, অর্থাৎ কিভাবে পড়তে হবে না পড়তে হবে, তোমার কি সমস্যা না সমস্যা সবকিছু ভাই দেখাশোনা করছি, এবং যে কোনো প্রয়োজন সবসময় ভাইয়ের সাথে কথা বলতে পারবে। আর আমাদের ভাইয়া এই ব্যাচের ফি কত? আমাদের এই ব্যাচের ফি অন্যান্য প্ল্যাটফর্মের চেয়ে অনেক অনেক কম, মাত্র 4080 টাকা, মাত্র 4080 টাকা। আমাদের এই ব্যাচের ফি যাদের দিতে সমস্যা তাদের জন্য কিন্তু তুমি চাইলে এই ফিটা 2 ভাগে ভেঙে দিতে পারবে, অর্থাৎ ভর্তির সময় তুমি 2040 টাকা এবং তোমার সুবিধা মতো সময়ে তুমি পরে 2040 টাকা দিলে হবে। কথা বুঝতে পারছো কিনা ভাই? আবার বলছি, এফএস এর ফি হচ্ছে 4080 টাকা। যাদের সমস্যা তারা 2 ভাগে দিতে পারবে, অর্থাৎ ভর্তির সময় তোমার যদি সমস্যা থাকে তাহলে তুমি 2040 টাকা দিলে হবে এবং পরে 2040 টাকা দিলে হবে। আর ভাই ভর্তি হবে কি হবে? এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি সেন্ড মানি করার পর এই নাম্বার ভাইকে সরাসরি কল করবা বা এনওয়াই কে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু ভাই তোমার কোর্সে অ্যাড করে দিব। এছাড়া তোমার যদি কোনো কথা বলার থাকে বা যে কোনো সমস্যা বা যে কোনো পরামর্শ বা যে কোনো সাজেশনের জন্য সরাসরি ভাইকে এই নাম্বার কল করতে পারো বা এই নাম্বার ভাইকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বাইরে থেকে জেনে নিতে পারো। তো দেখা হচ্ছে আমাদের প্রি মেডিকেল সেকেন্ড টাইম ব্যাচে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।